সবচেয়ে জরুরি। ঠিক আছে, এই জন্য ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যারা বাংলা সাবজেক্টগুলোতে গুরুত্ব দেয় না তারা কিন্তু ধরা খেয়ে যায়। ওইগুলোতে অনেকে এ প্লাস পাচ্ছে, তাই না? পাচ্ছে না বলো? ওইগুলোর জন্যই কিন্তু রেজাল্ট ভালো হচ্ছে অথবা রেজাল্ট মন্দ হচ্ছে। মেইন সাবজেক্টগুলোতে রেজাল্ট কিন্তু যে খুব বেশি ডিফারেন্স হয় তা নয়, মেইন ডিফারেন্সটা কিন্তু এটা নিয়ে আসে। তো এই সেকেন্ড ইয়ার পর্যন্ত সুযোগ আছে। তো এখনও যারা ওইগুলোকে গুরুত্ব দিচ্ছ না, একটু গুরুত্ব দিবা। আমি দেখি, যেহেতু আমি এখনও গাইডটা হাতে পাই নাই, লেকচার গাইডটা, ওটা নিয়ে এসে আমি ফিরে এসে আগামী সপ্তাহ থেকে সব কিছু দিতে শুরু করব। কারণ ওগুলো গাইডটা হাতে পেলে দেখা যাচ্ছে আমি যেভাবে প্রতিবারে দিই অধ্যায় ভিত্তিক চেঞ্জ টেঞ্জ করে সেগুলো আমি দিয়ে দিতে পারবো। আচ্ছা, তো আমরা আহ, গত ক্লাস পর্যন্ত মনে হয় রিফরমেশন পিরিয়ডটা পড়েছিলাম, তাই তো? রিফরমেশন পিরিয়ডের আমি শীট থেকে মনে হয় কিছু আলোচনা করেছিলাম গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তো শীটটা তোমরা সবাই পড়েছো? জি স্যার। আচ্ছা, তো যদি শীটটা পড়ে থাকো, আজকে আমরা উইলিয়াম জেলন থেকে আর একটু পড়বো, তাহলেই মোটামুটি আহ, ধারণাটা কমপ্লিট নেসে চলে আসবে আর কি। রিফরমেশন পিরিয়ড। স্যার নমস্কার। নমস্কার। দেখো, এখান থেকে আমরা আরেকটু বিষয়গুলো পড়বো। মানে ব্যাকগ্রাউন্ড ইতিহাস দরকার নাই, রিভাইভাল অফ লার্নিং এই জায়গাটা থেকে আমরা একটু পড়ি, দিয়ে গতদিন যা পড়েছিলাম তার সাথে একটু সমন্বয় করে নিতে হবে, ঠিক আছে? কারণ অনেক কিছু আছে যেগুলো আমরা ব্যাকগ্রাউন্ডের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? তো আশা করি সেগুলো মনে আছে। মনে আছে তো রিফরমেশন কেন হলো, কি কার বিরুদ্ধে হলো, কারা করলো, হ্যাঁ, এর জি স্যার। লিডারগুলো কারা? আচ্ছা, কারো একটা ইয়ে আছে যে তুমি একটু মিউট রাখবা, কারণ তোমারটা আমার কথা আবার রিপিট হচ্ছে আমার দিকে। হ্যাঁ, কারোটা সে একটু মিউট রাখবা। আর যদি ইয়ারফোন থাকে তাহলে একটু ইয়ারফোন ইউজ করো, তা না হলে ক্লাস রেকর্ডে ওইরকম হয়ে গেলে তুমি আরও ক্লাস করে মজা পাবে না। দেখা যাচ্ছে দুটা কথা একবারে আসবে। আচ্ছা, ঠিক আছে, শুরু করি আমি। তাহলে রিভাইভাল অফ লার্নিং বলতে কি বোঝানো হচ্ছে? কোন কোন দেশের বা কোন কোন কালচারের রিভাইভালকে বোঝানো হয়েছে বলো তো? কোন কোন কালচারের সাহিত্য বা হচ্ছে লার্নিংকে পুনরায় ইউরোপে রিভাইভ করার কথা বলা হয়েছে রিভাইভাল অফ লার্নিংয়ে? কোন কোন দেশের? তাহলে হ্যাঁ, আর বলো, ভুলে গেছো? গ্রিস না? হ্যাঁ, আর কি, আর কোনটা? রোম। হ্যাঁ, গ্রিক এবং রোমান, তাই তো? লিটারেচার, কালচার, হ্যাঁ, এইগুলোকে বলা হয়েছে। এটা কেন হলো? কারণ কোন সাম্রাজ্যের পতন হলো জানো? হ্যাঁ, কনস্টান্টিনোপলের। কনস্টান্টিনোপল, তাই তো? কনস্ট্যান্টাইন, এম্পারার কনস্ট্যান্টাইনের পতনের পর, কনস্টান্টিনোপলের পতনের পর যে সকল স্কলাররা ছিলেন তারা ইউরোপে ছড়িয়ে পড়লো, এবং তারা করলো কি, ওই তাদের কাছে থাকা যে গ্রিক রোমান যে লিটারেচার, হ্যাঁ, সেগুলোকে তারা সারা ইউরোপে ছড়িয়ে দিল। আর ইউরোপে ছড়িয়ে পড়ার কারণে ধর্মীয় ক্রিশ্চিয়ান রিলিজিয়নের চার্চ ভিত্তিক যে একটা ন্যারো মাইন্ডেডনেস ছিল সেটা মানুষের মধ্য থেকে চলে গেল, এবং মানুষ ব্রড মাইন্ডেড হলো, তাই তো? ধর্মের পাশাপাশি হিউম্যানিজম বা মানবিকতাকে গুরুত্ব দেওয়া শুরু করলো। আর তখনই তারা ধরতে পারলো কি, যে ক্যাথলিক চার্চের মধ্যে রয়েছে কি প্রচুর পরিমাণে করাপশন, নাকি? হ্যাঁ, এবং সেটার বিরুদ্ধে তারা প্রতিবাদ করলো। এবং এর লিডার কি ছিল এবং কোন দেশ প্রথম এটাকে ইয়া করলো বলো? জার্মানি। জার্মানি, তাই তো? যিনি প্রথম আর মার্টিন লুথার প্রোটেস্ট্যান্টিজমের ছিলেন লিডার ছিলেন তার নাম লিডার। কি? মার্টিন লুথার। মার্টিন লুথার। আচ্ছা, তো দেখো সেটাই বলা হচ্ছে দ্য রিভাইভাল অফ লার্নিং ডিনোটস, ডিনোট মানে বলতে বোঝায়, ইন ইটস ব্রডেস্ট সেন্স। তাহলে ব্রডেস্ট সেন্সে রিভাইভাল অফ লার্নিং বলতে বোঝায় গ্র্যাজুয়াল এনলাইটেনমেন্ট অফ দ্য হিউম্যান মাইন্ড। এই যে দেখো, গ্র্যাজুয়াল এনলাইটেনমেন্ট অফ হিউম্যান মাইন্ড আফটার দ্য ডার্কনেস অফ মিডিল এজেস। মিডিল এজেসের যে অন্ধকার যুগ ছিল
সেই যুগ থেকে বেরিয়ে মানুষের মনের যে এনলাইটেনমেন্ট, তাই তো, উন্নয়ন, আলোকিতকরণ, সেটাকেই রিভাইভাল অফ লার্নিং বলা হচ্ছে। এই সংজ্ঞাটা মনে রাখবা যদি ব্রিফ কোশ্চেনে আসে যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য রিভাইভাল অফ লার্নিং, মনে থাকবে? তখন এটা বলতে হবে যে গ্র্যাজুয়াল এনলাইটেনমেন্ট অফ দ্য হিউম্যান মাইন্ড আফটার দ্য ডার্কনেস অফ দ্য মিডল এজেস। দ্য নেমস, দেখো রেনেসাস এবং হিউম্যানিজম, তাহলে দুটো শব্দ আমরা পাচ্ছি, একটা হচ্ছে হিউম্যানিজম আর একটা হচ্ছে রেনেসা, হুইচ আর অফেন অ্যাপ্লাইড টু দ্য সেম মুভমেন্ট। তাহলে এইগুলো রিভাইভাল অফ লার্নিংকে আমরা কখনো কখনো রেনেসাস, মানে কখনো কখনো না, অধিকাংশ ক্ষেত্রে আমরা মানে রেনেসাই বলতেছি, কারণ রেনেসার একটা মিনিং হলোই রিভাইভাল অফ লার্নিং। ঠিক আছে তো, রেনেসার মিনিংটা হলো কি রিভাইভাল অফ লার্নিং, এবং রিভাইভাল অফ লার্নিং বলতে ওই ক্লাসিক লিটারেচারকে বোঝানো হচ্ছে মেনলি। তাই বলছে দেখো দ্য টার্ম রেনেসা though used by many writers to denote the whole transition from the Middle Ages to the modern world, is more correctly applied to the revival of art, from the discovery and imitation of classic models in the 14th and 15th century. কনস্টান্টিনোপলের পতন হয়েছিল কত সালে মনে আছে? বলো তো। 1453 আর 1543 বা এই সময়ে নাকি প্রোটেস্ট্যান্টিনিজমের কারবার শুরু হয়ে যায়। 1517 সালে মার্টিন লুথার তার 95 থিসিস প্রকাশ করেন, তাই না? করার মাধ্যমে ক্যাথলিক চার্চের, তাই তো, যে মানে দুর্নীতিগুলো ছিল, করাপশনগুলো ছিল, সেগুলোকে তিনি প্রকাশ করে দেন, এবং তিনি ধর্মীয় যে নিয়ম কানুন সেটাকে পুনরায় মানে রিশাফল করা, রিফর্ম করার জন্য বলে থাকেন আর কি। দেখো হিউম্যানিজম অ্যাপ্লাইজ টু দ্য রিভাইভাল অফ ক্লাসিক লিটারেচার, হ্যাঁ, এটা ক্লাসিক লিটারেচারকে বোঝায়, অ্যান্ড ওয়াজ সো কল্ড বাই ইটস লিডার। তাহলে ক্লাসিক লিটারেচার বলতে আমরা কোন কোন দেশের লিটারেচারকে বুঝবো জানো? গ্রিক আর রোম। গ্রিক এবং রোমান, তাই তো? দেখো বলছে উই ইউজ দ্য টার্ম রিভাইভাল অফ লার্নিং টু কভার দ্য হোল মুভমেন্ট। অর্থাৎ রিভাইভাল অফ লার্নিং বলতে আমরা পুরো যে রেনেসা বা হচ্ছে রিফরমেশন মুভমেন্টটা ছিল, পুরো মুভমেন্টটাকে বলতে আমরা বুঝবো আর কি। হ্যাঁ, তো আমরা যদি আরেকটু আগায় যাই, দেখো দেখো এইখানে যদি আমরা খেয়াল করি যে কেন আমরা এই কথাটা বলছি, উই শ্যাল আন্ডারস্ট্যান্ড দিস বেটার ইফ উই রিমেম্বার দ্যাট ইন দ্য মিডিল এজেস, মধ্যযুগে ম্যানস হোল ওয়ার্ল্ড কনসিস্টেড অফ ন্যারো মেডিটেরেনিয়ান অ্যান্ড দ্য নেশনস দ্যাট ক্লাস্টার্ড অ্যাবাউট ইট। দেখো আমরা দেখেছিলাম কি ভাস্কো দা গামা ভারতীয় উপমহাদেশে এসেছিল তো 1492 ওই সময়, তাই না? তারপরে কলম্বাস আবিষ্কার করলেন আমেরিকা কত সালের দিকে বলো? 1492, আর ভাস্কো দা গামা আসছে 1498। 1498, তাই তো? হ্যাঁ, মানে ওই সময়ে, তাই তো, 1490s, মানে দেখো হোয়েন ভাস্কো দা গামা কেম টু ইন্ডিয়া 1498 সালের দিকে, নাকি 1498, আর হচ্ছে কলম্বাস আবিষ্কার করলো 1492। এর বাইরে এই ঘটনা ঘটার আগে ইউরোপিয়ানরা মনে করতো কি যে ওটাই হচ্ছে তাদের সর্বোচ্চ দুনিয়া, বুঝতে পেরেছো? তার আগে তারা এই এরিয়া থেকে বার হয়নি, এটাই হচ্ছে ন্যারোনেস অফ দ্য লাইন, এবং তারা মনে করতো তারাই হচ্ছে কি পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত জাতি। হ্যাঁ, দেখো এই জন্য বলছে যে মিডিল এজেস মানুষগুলো কি ছিল, হোল ওয়ার্ল্ড কনসিস্ট অফ দ্য ন্যারো মেডিটেরিয়ান, মেডিটেরিয়ান সমুদ্র আছে না, ভূমধ্য সাগর, হ্যাঁ, সেই ভূমধ্য সাগরের এরিয়ায় যে দেশগুলো আছে সেই দেশগুলোকেই তারা মনে করতো এটাই মনে পুরো পৃথিবী, and the nations that clustered about it, and this little world seemed bounded by impassable barriers, এবং as if God had said to their sailor, হ্যাঁ, যে তখন হয়তোবা গড তাদেরকে বলেছে কি যে হিদার তো শ্যাল দাও কাম বাট নো ফার্দার, যে তোমরা এই পর্যন্তই থাকবা, এর বাইরে আর যাবা না, এরকম একটা যেন লাইন গড যেন তাদেরকে করে দিয়েছিল, মানে এটা এরকম তারা মানে একটা লিটারেরি টার্ম দিয়ে বোঝানোর চেষ্টা করছে। এবং ম্যানস মাইন্ড ওয়াজ অলসো বাউন্ডেড বাই দ্য সেম ন্যারো লাইন, মানুষের মনটাও সীমাবদ্ধ ছিল এই লাইনের দ্বারা বা এই এরিয়ার দ্বারা, ঠিক আছে? আর যেহেতু এইভাবে তারা সীমাবদ্ধ ছিল, তারা মনে করত যে ওই যে তৎকালীন সময় প্যাগানিজম চলে গেল, ক্রিশ্চিয়ানিটি আসলো, খ্রিস্টান ধর্মের চার্চ, বিশেষ করে ক্যাথলিক চার্চ তাদেরকে যা শেখাতো, যেভাবে চলতে বলতো, তারা সেইভাবেই তাদের জীবনটাকে পরিচালনা করতো, ঠিক আছে? তার বাইরে তারা যেতে পারতো না। এই জন্য দেখো আমরা যদি একটু এগিয়ে যাই, দেখো এখানে বলছে কি দ্য রিভাইভাল স্টায়ার্ড দিস মেন দ্য ভয়েজেস অফ
জাগামা অ্যান্ড কলম্বাস স্টায়ার্ড দ্য ম্যারিনার্স অফ দ্য মেডিটেরিয়ান। তারা মেডিটেরিয়ান পার হয়ে, ভূমধ্য সাগর পার হয়ে তারা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে একজন গেল আমেরিকার দিকে, আরেকজন আসলো কোন দিকে, ভারতীয় উপমহাদেশের দিকে, নাকি? এই যে দেখো বলছে ফার্স্ট কেম দ্য সায়েন্সেস অ্যান্ড ইনভেনশন অফ দ্য আরবস। প্রথমে আসলো কি, আরব দেশের যে সকল বিজ্ঞান আবিষ্কার সেগুলো। মেকিং দেয়ার ওয়ে স্লোলি এগেইনস্ট দ্য প্রেজুডিস অফ দ্য অথরিটি অ্যান্ড ওপেনিং, দেখো, মেন্স আইজ টু দ্য আনএক্সপ্লোরড রিয়ামস অফ নেচার। তাহলে আবিষ্কার, বিজ্ঞানের আবিষ্কার, তাই তো, নতুন নতুন তত্ত্বের আবিষ্কারের কারণে মানুষের মনে যে চার্জ ভিত্তিক অথরিটির যে একটা ন্যারো মাইন্ডেডনেস ছিল, প্রেজুডিস ছিল, ভুল ধারণা ছিল, সেটা আস্তে আস্তে ধ্বংস হয়ে গেল। মানুষের মন খুলতে শুরু করলো, দেখেন, ওপেনিং মেন্স আইজ টু দ্য আনএক্সপ্লোরড রিয়ামস অফ নেচার। তারপরে আসলো কি, দেন কেম দ্য ফ্লাড অফ গ্রিক লিটারেচার হুইচ দ্য নিউ আর্ট অফ প্রিন্টিং ক্যারিড সুইফটলি টু এভরি স্কুল ইন ইউরোপ। হ্যাঁ, তাহলে গ্রিক লিটারেচারের পরে হলো কি, মানে পরবর্তীতে গ্রিক লিটারেচার চারদিকে ছড়িয়ে পড়লো। আর যখন ছড়িয়ে পড়লো তখন দেখো আর্ট অফ প্রিন্টিং, কারণ এর মধ্যে প্রিন্টিং প্রেস আবিষ্কৃত হয়ে গেছে তো, নাকি? যেহেতু প্রিন্টিং প্রেস আবিষ্কৃত হয়ে গেছে, এই জন্য সাহিত্য কর্ম আরো বেশি ফ্লারিশ হতে শুরু করেছে। কারণ কি, তখন বই অ্যাভেলেবেল শুরু হলো, মানে দ্রুত কপি করা গেল এবং দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লো। দেখো, হ্যাঁ, হুইচ দ্য নিউ আর্ট অফ প্রিন্টিং ক্যারিড সুইফটলি টু এভরি স্কুল ইন ইউরোপ রিভিলিং আ নিউ ওয়ার্ল্ড অফ পোয়েট্রি অ্যান্ড ফিলোসফি। দেখো, ওই যে গ্রিক লিটারেচার বা রোমান লিটারেচারের পোয়েট্রি, ফিলোসফি, এগুলো নতুনভাবে চারিদিকে ছড়িয়ে পড়লো। আর কি হলো, স্কলার ফ্লক টু দ্য ইউনিভার্সিটিস। দেখো, সব শ্রেণীর মানুষেরা নতুন মাত্রায় আরো বেশি উৎসাহী হয়ে পড়লো। হ্যাঁ, দেখো, স্কলার ফ্লক টু দ্য ইউনিভার্সিটিস অ্যাজ অ্যাডভেঞ্চারাস টু দ্য নিউ ওয়ার্ল্ড অফ আমেরিকা। তাহলে এক দল যাচ্ছে আমেরিকা আবিষ্কার করার জন্য, এক দল যাচ্ছে জ্ঞান বিজ্ঞানের উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে, অ্যান্ড দেয়ার দ্য ওল্ড অথরিটি রিসিভড আ ডেথ ব্লো। এতে কি হলো, ওই যে ধর্মভিত্তিক যে ওল্ড অথরিটি, সেটার প্রতি মানুষের কি হলো বলো, সে ডিপেন্ডেন্স কি থাকলো, আর ডিপেন্ডেন্সি না, তারা স্বাধীন হতে শুরু করলো, মানুষ চিন্তা ভাবনায়, কাজকর্মে, বলো, তারা স্বাধীন হতে শুরু স্বাধীন করলো। হতে শুরু করলো, তাই তো? এতে কি হলো, ওল্ড অথরিটি একটা বড় ধরনের আঘাত পেল। ট্রুথ ওয়াজ অনলি অথরিটি টু সার্চ ফর ট্রুথ এভরিহোয়ার। হ্যাঁ, তাদের একমাত্র উদ্দেশ্য ছিল কি, সত্যকে খোঁজা। দেখো, অ্যাজ মেন সর্ট ফর নিউ ল্যান্ডস গোল্ড অ্যান্ড দ্য ফাউন্টেন অফ ইউথ, মানে সবাই সবার মতো করে সার্চ করা শুরু করেছে। কেউ বিজ্ঞানের আবিষ্কার করতে শুরু করছে, কেউ নতুন নতুন দেশ আবিষ্কার করা শুরু করেছে, কেউ নতুন নতুন আইন সিস্টেম আবিষ্কার করা শুরু করেছে। কিসের মাধ্যমে সম্ভব হয়েছে, মানুষের মন যখন ওই যে ধর্মীয়, হ্যাঁ, যে গোড়াপন্থীর যে ন্যারো মাইন্ডেডনেস, ওখান থেকে যখন তারা বেরিয়ে আসলো, যখন তারা নতুন নতুন জ্ঞান বিজ্ঞানের প্রতি আগ্রহী হলো, তখনই চারিদিকে উন্নয়ন শুরু হলো। হ্যাঁ, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য স্পিরিট হুইচ অ্যাওয়েক ইন ইউরোপ উইথ দ্য রিভাইভাল অফ লার্নিং। আর রিভাইভাল অফ লার্নিং এর মাধ্যমে এই স্পিরিটটা শুরু হলো। কোন স্পিরিটটা শুরু হলো, বিজ্ঞানের, তাই তো, ইনভেনশন, তারপর হচ্ছে ডিসকভারি অফ নিউ আইল্যান্ডস অর কান্ট্রিজ, ঠিক আছে তো, এবং বিশেষ করে ইউথদের, হ্যাঁ, যে নতুন কিছু জানা, নতুন কিছু তৈরি করার যে স্পিরিট, সেইটা এই সময়ে জেগে উঠেছিল। কি কথা বুঝতে পারছো? আর এটাকেই বলা হচ্ছে কি, রিভাইভাল অফ লার্নিং মেইনলি। তো এই সময় কি ঘটনা ঘটলো, দেখো লিটারেচারের অবস্থাটা কি। তাহলে রিভাইভাল অফ লার্নিং এর বেসিক জায়গাটা কি বোঝা গেছে, যে কিভাবে এই সিস্টেমটা, মানে হঠাৎ করে মিডিল এজ থেকে, হ্যাঁ, আমরা ট্রান্সফরমেশনের দিকে আসলাম। কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তাহলে রিভাইভাল অফ লার্নিং এর ক্ষেত্রে দুইটা শব্দ যেটা বেশি করে জড়িত, সেটা হচ্ছে রেনেসা অ্যান্ড হিউম্যানিজম। ঠিক আছে, হিউম্যানিজম শব্দটা দিয়ে আসলে কি বোঝায়, দেখো, আমরা যদি একটু খেয়াল করি, অনেক সময় শর্ট নোট আসে, হোয়াট ইজ হিউম্যানিজম। দেখো, হিউম্যানিজম বলতে কি বোঝানো হচ্ছে, দেখো, ওই রোমান আর রিয়া লিটারেচার আছে। দেখো, হিউম্যানিজম ইন লিটারেচার ইজ এ ফিলোসফি দ্যাট প্লেসেস হিউম্যান অ্যাট দ্য সেন্টার। তাই তো, চার্চ যেখানে সেন্টারে রেখেছিল হচ্ছে ধর্ম, কিন্তু হিউম্যানিজমে ফিলোসফির সেন্টারে কি কি আছে, ধর্ম নাকি মানুষ, কোনটা? হ্যাঁ, emphasizing their potential, dignity and agency, তাদের মধ্যে যে পটেনশিয়ালিটি আছে,
তাদের মধ্যে যে ডিগনিটি আছে সেইগুলোকে এমফেসাইজ করাই তাদের উদ্দেশ্য ছিল। ফোকাসিং অন হিউম্যান এক্সপিরিয়েন্সেস, রিজন অ্যান্ড আইদার দেখো এথিক্স রাদার দ্যান ডিভাইন অর সুপারন্যাচারাল এক্সপ্লেনেশন, যেটা ধর্মকে বোঝানো হচ্ছে। অফেন ড্রয়িং ফ্রম ক্লাসিক্যাল গ্রিক অ্যান্ড রোমান টেক্সট। হ্যাঁ, আর এই যে ফিলোসফিগুলো, এই যে মানে কি বলবো বিশেষ যে স্পিরিটটা, এটা তারা পেল কোথা থেকে? গ্রিক এবং রোমান টেক্সট থেকে। To explore personal growth, moral choices, and the complexities of human life through critical inquiry and individual potential. It celebrates human capabilities to find meaning and improve the world through intellect, action, and moving away from medieval reliance on religious dogma. দেখো এই যে তারা মুভিং অ্যাওয়ে, কোথা থেকে মুভিং অ্যাওয়ে করলো? মুভিং অ্যাওয়ে ফ্রম মেডিয়েভাল রিলায়েন্স অন রিলিজিয়াস ডগমা। হ্যাঁ, রিলিজিয়াস ধর্মীয় ডগমা, গোড়াপন্থী, তাই তো ভাব গোড়ামি থেকে তারা বেরিয়ে এসে কি পেল? মানব যে ক্যাপাবিলিটি আছে, মানুষের যে দক্ষতা আছে, মানুষের যে অ্যাবিলিটি আছে, সেইটাকে তারা কি করলো? সেলিব্রেট করতে শুরু করলো। যে আমার মানুষের চিন্তাভাবনার সেন্টারে হচ্ছে মানবিকতা, মানুষের দক্ষতা, মানুষ কতদূর কি করতে পারে সেই জিনিসটা। তারপরে দেখো এখানে কি লিটারেচার কি ছিল? ফোকাস অন হিউম্যান ভ্যালুজ। তাহলে হিউম্যানিজমের ফোকাস হচ্ছে হিউম্যান ভ্যালুজ। কেমন? যেটা এক্সপ্লোর করতেছে লাভ, কারেজ, জাস্টিস অ্যান্ড ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি। এছাড়াও এমফেসাইজিং অন রিজন অ্যান্ড মোরালিটি। ধর্মীয় যে ব্যাপারগুলো আছে যেগুলো হচ্ছে বিশ্বাসের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু এখানে জোর দেওয়া হয়েছে রিজন এবং মোরালিটিকে। ঠিক আছে, তারপর হচ্ছে ভ্যালুস, ক্রিটিক্যাল থিঙ্কিং, লজিক অ্যান্ড ইথিক্যাল ডিসিশন মেকিং। দেখো ওভার ব্লাইন্ড ফেইথ অ্যান্ড সুপারস্টিশন। এই যে ব্লাইন্ড ফেইথ ইউ মাস্ট হ্যাভ ফেইথ বাট দ্যাট শুড নট বি ব্লাইন্ড। তোমাকে ফেইথটাকে রিজন দিয়ে করতে হবে, যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে, যুক্তিযুক্ত একটা বিশ্বাস তোমাকে নিতে হবে। এটা ছিল হিউম্যানিজমের বৈশিষ্ট্য। ইন্ডিভিজুয়াল এজেন্সি, ইন্ডিভিজুয়ালিটি একটা বড় ধরনের ফিচার হয়ে গেল। ইন্ডিভিজুয়ালিটি মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে গুরুত্ব দেওয়া, শুধু কমিউনিটি বেস না, তাই তো, বা একটা অথরিটির বেস না, বরং প্রত্যেকটা স্যার এজেন্সি কি? বলো। এজেন্সি এজেন্সি মানে দল, তাই তো, বা ক্ষমতা, এরকমটা বোঝায়। আর এখানে এজেন্সি বলতে, ইন্ডিভিজুয়াল এজেন্সি বলতে নিজস্ব ক্ষমতা, বৈশিষ্ট্য, এটাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, দেখো তাহলে ইন্ডিভিজুয়াল এজেন্সি কি বোঝাচ্ছে? পোর্ট্রেস ক্যারেক্টার্স কেপেবল অফ শেপিং দেয়ার ওন ডেস্টিনিস অ্যান্ড ফাইন্ডিং পারপাস। মানে নিজস্ব ক্ষমতাকে বোঝানো হচ্ছে, যে মানুষের নিজস্ব একটা ক্যাপাবিলিটি রয়েছে, যার মাধ্যম দিয়ে সে তার নিজের ডেস্টিনিকে ফর্ম করতে পারে, সে তার নিজের জীবনের পারপাসকে ডিফাইন করতে পারে, যে আমার জীবনের উদ্দেশ্যটা আসলে কি। সাথে সাথে হলো কি রিভাইভাল অফ ক্লাসিক্স। তাহলে হচ্ছে এই যে হিউম্যানিজমটা আমরা পেয়েছি, সেই হিউম্যানিজমটার ইন্সপিরেশন হচ্ছে কোথা থেকে? অ্যানশিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান লিটারেচার, ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি, হ্যাঁ, অ্যাজ সিন ইন রেনেসাস ওয়ার্ক। এবং শেষ পর্যন্ত কি হচ্ছে? এক্সপ্লোরেশন অফ হিউম্যান এক্সপিরিয়েন্স। হ্যাঁ, হিউম্যান এক্সপিরিয়েন্সটাকে এক্সপ্লোর করা হয়েছে, যে মানুষের মধ্যে দেখো দ্য রিচনেস অফ হিউম্যান ইমোশনস, কনফ্লিক্ট অ্যান্ড দ্য কোয়েস্ট ফর নলেজ। মানুষের ইমোশনের যে রিচনেস রয়েছে, মানুষের কনফ্লিক্ট থাকবে, তাই তো, কনফ্লিক্ট থাকবে না সমাজে? বলো, কনফ্লিক্ট তাই তো নেই এমন কোন সমাজকে আমরা কল্পনা করতে পারি? বলো। না স্যার। কনফ্লিক্ট থাকবেই। মানুষের মধ্যে কনফ্লিক্ট না থাকলে সমাজ স্থবির হয়ে যেত। বিশ্বাসের দিক থেকে, ধর্মের দিক থেকে, কার্যক্রমের দিক থেকে একটা ব্যালেন্সের যে মানে কি বলবো পজিটিভিটি আর নেগেটিভিটি, এটা থাকবেই। এবং এর মাধ্যম দিয়েই হিউম্যান এক্সপেরিয়েন্স সামনে এগিয়ে যাবে। আজকে এত কিছু আবিষ্কার, এই আবিষ্কার, এত যে ডেভেলপমেন্ট, এত যে অ্যাডভান্সমেন্ট, তার পিছনে রয়েছে কনফ্লিক্ট। বুঝতে পেরেছো? কারণ যদি কোনো সমস্যা আমাদের না থাকতো, তাহলে কি আমরা নতুন কিছু খুঁজতাম কখনো? বলো, নাকি শুধু না স্যার। শুয়ে থাকতাম? বলো, খাইতাম আর ঘুমায় থাকতাম, এরকম না ব্যাপারটা? হুম, খাইতাম আর ঘুমায় থাকতাম যদি কিছুই আমাদের করতে না হতো, তাই না? বলো। তো জি স্যার। প্রয়োজন, নেসেসিটি কি করেছে? মানুষের এক্সপেরিয়েন্সকে আরো বেশি অ্যাডভান্সড করেছে। হ্যাঁ, তো সেই বিষয়গুলো এখানে দেখানো হয়েছে। তো যাই হোক, তাহলে হিউম্যানিজমের বৈশিষ্ট্যই হচ্ছে কি? টু থিঙ্ক হিউম্যানিটি, ঠিক আছে, ডিপেন্ডিং অন দেয়ার পটেনশিয়ালিটি, ডিগনিটি অ্যান্ড এজেন্সি। এজেন্সি মিনস ইন্ডিভিজুয়াল পাওয়ার, তাদের নিজস্ব যে ক্ষমতা আছে, পাওয়ার আছে, সেটাকে এই যে এখানে সেটা বলা হচ্ছে। হ্যাঁ, যে ইন্ডিভিজুয়াল পটেনশিয়ালিটি, হ্যাঁ, বা
ইন্ডিভিজুয়াল গ্রোথ, ইন্ডিভিজুয়াল দেখে যে পার্সোনাল গ্রোথ মানে অ্যাবিলিটি, সেটাকে বোঝানো হয়েছে। কিন্তু এর আগে কি কি হচ্ছিল, সব কিছুর মূলে আমরা ভাবছিলাম ধর্ম, মানে কি মানুষ রোগে ভুগতেছে, মনে করা হচ্ছে কি যে সৃষ্টিকর্তা পাপ দিচ্ছে তাই সে ভুগতেছে। আগের যুগে কি মনে করা হতো জানো, কুষ্ঠরোগকে একটা অপরাধ মানে পাপের শাস্তি বলে মনে করা হতো, বুঝতে পেরেছো? বাইবেল বা কোরআন যদি আমরা একটু পড়ি তাহলে দেখা যাবে যে কুষ্ঠরোগী যারা ছিল তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করা হতো, ঠিক আছে তো? মূল সমাজ থেকে তাদের ওই মাঠে বা দূরে নির্জন জায়গাতে রেখে আসা হতো, যেখানে তারা হয়তো ওখানেই মারা যেত, বুঝতে পেরেছো? অসুস্থ হতে হতো। কিন্তু সেটা কি এখন আছে বলো? কার গো সোহাগ মিয়া? তাহলে ওই যে ওটাকে কি মনে করা হতো, যে ওটা হচ্ছে সৃষ্টিকর্তা তাকে করছে, শাস্তি দিচ্ছে, তাই এটা তার অপরাধ করেছে সে, তাই তার কুষ্ঠরোগ হয়েছে, এবং তাকে কি করা হতো, সমাজ থেকে দূরে ফেলে রাখা হতো। হুম। কিন্তু এখন কি সেই বিশ্বাসটা আছে বলো? না স্যার। হ্যাঁ, তাহলে এটা একটা, হ্যাঁ এটা একটা রোগ, এর চিকিৎসা আছে, চিকিৎসা দিলেই শেষ হয়ে যায়, হ্যাঁ সুস্থ হয়ে যায় মানুষ। তো এইগুলো ছিল হচ্ছে আগের যুগের মানুষের চিন্তা ভাবনা। তারপরে যখন মোটামুটি এই যে রিভাইভাল অফ লার্নিং শুরু হলো, তখন আমরা দেখলাম যে মানুষের মধ্যে যে ন্যারো মাইন্ডেডনেস সেটা চলে গেল। তো যাই হোক, আমরা সেটুকু এসেছিলাম যে হিউম্যানিজমের ব্যাপারটা আসলে কি ঘটেছিল। তো এখন লিটারেচার অফ দ্য রিভাইভাল, তাহলে এই সময়ের সাহিত্যকর্মটা কেমন ছিল? তাহলে এখানে যে সাহিত্যকর্ম যেমন যেটা ছিল সেটা নিশ্চয়ই মোটামুটি দেখো মিডিল এজে রিলিজিয়ন মানে ধর্ম কি ছিল, সাহিত্যকর্ম কি রিলিজিয়ন বেস ছিল না বলো তো? হুম। জি স্যার। ড্রামা বলো, ড্রামা ছিল কি এই যে তোমার মিস্ট্রি প্লে, মিরাকল প্লে, হ্যাঁ এগুলো কি ছিল, এগুলো কি উদ্দেশ্য ছিল বলো? হুম। ধর্ম সম্পর্কে হ্যাঁ, মানুষ ধর্ম প্রচার করার জন্য, তাই না? এগুলো ধর্ম প্রচার করার জন্য ছিল মেইনলি। কিন্তু সেগুলো কিন্তু আস্তে আস্তে দেখাচ্ছে যে প্রথমে আসলো কি মিস্ট্রি প্লে, তারপরে মিরাকল প্লে, তারপর হচ্ছে মোরালিটি প্লে। আস্তে আস্তে ধর্ম থেকে বার হয়ে আসছে। মোরালিটি মানেই কি, হ্যাঁ নীতি নৈতিকতা, কিন্তু সেটা হবে সিকুলার, ঠিক আছে তো? আহ, তোমরা এমন কোনো না থার্ড ইয়ারে পড়বা তখন বুঝতে পারবে, যাও। তাই বলছি দেখো, লিটারেচার অফ দ্য রিভাইভাল, এই সময় কি কি সাহিত্যকর্ম আমরা পাচ্ছি? দ্য 150 years of the revival period আর সিঙ্গুলারলি ডেস্টিটিউট অফ গুড লিটারেচার। বলা হচ্ছে এই যে রিভাইভাল অফ লার্নিং বা এই যে রিফরমেশন পিরিয়ড, এই পিরিয়ডটাতে মেনলি সাহিত্যকর্ম খুব একটা ছিল না সেই সময়। কারণটা কি? কারণ এটা ছিল একটা ট্রানজিশনাল মোমেন্ট। এই সময়ে মানুষের মনটা দেখো, মেন্স মাইন্ডস আর টু মাচ অকুপাইড উইথ রিলিজিয়াস অ্যান্ড পলিটিক্যাল চেঞ্জেস and with the rapid enlargement of the mental horizon to find time for that peace and leisure which are essential for literary results। মানে সাহিত্যকর্ম রচনা করতে হলে যে ধরনের পিস এবং লিজার প্রয়োজন হয় সেইটুকু মানুষের মনে ছিল না। না থাকার কারণে মানুষের মন প্রধানত ধর্মীয় এবং রাজনৈতিক যে পরিবর্তন, সেই পরিবর্তনে এত বেশি এনগেজ ছিল যে তারা খুব একটা সাহিত্যকর্ম লিখতে পারেনি। বরং তারা কি করেছে, ওই যে রোমান এবং গ্রিক যে লিটারেচারগুলো ডিসকভার্ড হয়েছে সেইগুলো নিয়েই তারা ব্যস্ত ছিল। হ্যাঁ দেখো, পারহ্যাপস অলসো দ্য ফ্লাডস অফ নিউলি ডিসকভার্ড ক্লাসিক্স হুইচ অকুপাইড স্কলার অ্যান্ড দ্য নিউ প্রিন্টিং প্রেসেস অ্যালাইক ওয়ার বাই দেয়ার ভেরি পাওয়ার অ্যাবান্ডেন্স অফ ডিসকারেজমেন্ট অফ নেটিভ ট্যালেন্ট। মানে অতিমাত্রায় সাহিত্যকর্ম যখন অন্য দেশের বা অন্য কালচারের এসে আমাদেরকে দখল করে নিচ্ছে, তখন আমরা আর আমাদের সাহিত্যকর্ম রচনা নিয়ে ব্যস্ত নেই। আমরা আছি কি, ওই পুরনো যে সাহিত্যকর্ম সেগুলো নিয়েই আমরা ব্যস্ত হয়ে আছি, সেগুলো আমরা এনজয় করাতে ব্যস্ত হয়ে গেছি। অবশ্য এর একটা পজিটিভ দিক ছিল। পজিটিভ দিকটা হচ্ছে কি, যে ল্যাটিন বা গ্রিক যখন লিটারেচার আমরা পড়লাম, পড়ার কারণে সাহিত্যকর্ম কেমন হয়, সাহিত্যিক ধারণাগুলো কেমন হয়, কিভাবে লিখতে হয়, এই বিষয়গুলো কিন্তু তারা ব্যাপক পরিমাণে জেনেছিল। বিশেষ করে আমরা সনেট দেখছি না, সনেট, সনেটটা কি কোন দেশে আবিষ্কৃত হয়েছিল সনেট বলো? ইতালিতে, তাই না? কে আবিষ্কার করেছিল সনেট বলো? হ্যাঁ, এই যে রিভাইভাল অফ লার্নিং এর কারণে
কি কি মানে কি সনেটটা ইংল্যান্ডে আসলো। একইভাবে আমরা যে ট্র্যাজেডি পাচ্ছি, কমেডি পাচ্ছি, আমরা পড়বো আর কি রেনেসাঁ পিরিয়ডে গিয়ে বা এলিজাবেথের এজে গিয়ে দেখবো যে অধিকাংশই সব ওই গ্রিক বা না হয় ল্যাটিন এই থেকেই আসা। মানে মেনলি বেসিক আইডিয়াটা এসেছে ওই গ্রিক বা ল্যাটিন লিটারেচার থেকে। পরবর্তীতে ওর উপর ভিত্তি করে স্থানীয় যে সকল রাইটাররা ছিল ইংলিশ, তারা নিজের মতো করে এক্সপেরিমেন্ট করে তারা লেখালেখি শুরু করে। হ্যাঁ, তাই বলতে দেখো এখানে যে নামগুলো আছে মনে রাখার খুব একটা দরকার নেই, জাস্ট আমরা একটু আইডিয়া নিচ্ছি যে কিভাবে ট্রানজিশনটা ঘটলো। হ্যাঁ, দেখো রজার অ্যাসাম, আ ফেমাস ক্লাসিক্যাল স্কলার হু পাবলিশড আ বুক কল্ড ট্যাক্সোফিলাস, এর নাম হচ্ছে স্কুল অফ শুটিং ইন 1545, expresses in his preface or apology a very widespread dissatisfaction over the neglect of native literature। হ্যাঁ, এই বইটাতে তিনি দেখিয়েছেন যে কিভাবে এত পরিমাণ আমরা এনগেজড হয়ে গেছিলাম সাহিত্যে, গ্রিক এবং রোমান লিটারেচার নিয়ে আমরা এত বেশি মাতাল হয়ে গিয়েছিলাম যে আমরা ভুলেই গিয়েছিলাম যে আমাদের নেটিভ লিটারেচার রচনা করা দরকার। এইটা নিয়ে তিনি তার ডিসস্যাটিসফ্যাকশন বা অসন্তোষ প্রকাশ করেছেন। এছাড়াও অ্যান্ড ফর ল্যাটিন অ্যান্ড গ্রিক টাং, দেখো এখানে তিনি সেটা লিখছেন যে ল্যাটিন এবং গ্রিক টাঙের বা ভাষার জন্য এভরিথিং ইজ সো এক্সিলেন্টলি ডান ইন দেম, মানে গ্রিক এবং ল্যাটিন লিটারেচারে সব কিছু এত এক্সিলেন্টলি করা ছিল যে নান ক্যান ডু বেটার। হ্যাঁ, এর থেকে যেন ভালো কেউ কিছু করতেই পারে না। আর এই কারণেই ইন দ্য ইংলিশ টাং কন্ট্রারি এভরিথিং ইন আ ম্যানার সো মিনলি, দেখো হ্যাঁ যে ইংরেজি ভাষার ক্ষেত্রে সব কিছু এত নিচু মনের, বোথ ফর দ্য মেটার অ্যান্ড দেখো হ্যান্ডেলিং দ্যাট নো ম্যান ক্যান ডু ওর্স, মানে বলতে চাচ্ছে কি যে ল্যাটিন এবং গ্রিক লিটারেচারে সব কিছু এক্সিলেন্ট ছিল, কিন্তু ইংলিশ লিটারেচারে কি ছিল, সব কিছু এত খারাপ ছিল যে এর থেকে খারাপ আর মানুষ করতে পারে না। হ্যাঁ, আর গ্রিক লিটারেচারে বা ল্যাটিন লিটারেচারে সব কিছু এত এক্সিলেন্ট ছিল যে তার থেকে ভালো আর কেউ করতে পারে না। এই কথাটার মানেটা কি বোঝা গেল বলো? যে তৎকালীন সময়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে সাহিত্যকর্ম রচিত হতে পারে এটা নিয়ে মানুষের কোনো চিন্তা ভাবনাই ছিল না। বুঝতে পারছো? বিশেষ করে চষার পরবর্তী। কি সবাই খেয়াল বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার স্যার এইখানে ইংলিশটা যেভাবে লেখা এইভাবে কি আমরা যখন কোশ্চেন অ্যান্সার করব তখন এইভাবে লিখবো? সেটা যদি তুমি কোটেশন দাও তাহলে লিখবা, আর যদি কোটেশন না হয় তাহলে নিজের মতো করে লিখবা। আমার কথা বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, এরকম যদি কোটেশন দিয়ে লেখো যে আমি তার কথাটা হুবহু লিখবো তাহলে লিখবা, তা না হলে তোমার আধুনিক ইংলিশ লিখবা। কারণ ভাষাটা তো সেই সময় ওরকম ভাবে লেখা হতো, এখন আর ওইভাবে লেখা হয় না। আচ্ছা, এরপর দেখো অন দ্য কন্টিনেন্ট, কন্টিনেন্ট মানে এই পুরো ইউরোপে, দিস নিউ ইন্টারেস্ট ইন দ্য ক্লাসিক্স সার্ভ টু চেক দ্য গ্রোথ অফ নেটিভ লিটারেচার। ওই যে বললাম রোমান এবং গ্রিক লিটারেচার এমনভাবে মানুষদেরকে এনগেজ করে রাখলো যে নেটিভ লিটারেচারের যে গ্রোথ ছিল সেই গ্রোথটাই চেক হয়ে গেল। চেক হয়ে যাওয়া মানে কি, মানে বাদ পড়ে যাওয়া। হ্যাঁ, নেটিভ লিটারেচার লেখাই হয়নি। ইন ইটালি স্পেশালি ফর আ ফুল সেঞ্চুরি আফটার দ্য ব্রিলিয়ান্ট এজ অফ দান্তে অ্যান্ড পেট্রাক নো গ্রেট লিটারেচার ওয়াজ প্রডিউসড অ্যান্ড দ্য ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ ইটসেলফ সিম টু গো ব্যাকওয়ার্ড। দ্য ট্রুথ ইজ দ্যাট দিস গ্রেট রাইটার্স ওয়ার লাইক চষার। দেখো হ্যাঁ, এই চষার, দান্তে, পেট্রাক এরা ছিল সমসাময়িক। এরা শেষ হয়ে যাওয়ার পর তারপরে আর তেমন কোনো ভালো সাহিত্যকর্ম রচিত পুরো কন্টিনেন্টে হয়নি। বুঝতে পেরেছ? এইটা হচ্ছে একটা ব্যাপার। দেখো দ্য 15th century ওয়াজ অ্যান এজ অফ প্রিপারেশন অফ লার্নিং। দেখো দ্য বিগিনিং অফ সায়েন্স, খেয়াল করো তাহলে 15th সেঞ্চুরিটা ছিল কি একটা এজ অফ প্রিপারেশন, এজ অফ লার্নিং, বিশেষ করে কোন দিক থেকে, বিগিনিং অফ সায়েন্স অ্যান্ড অফ গেটিং অ্যাকোয়েন্টেড উইথ দ্য গ্রেট আইডিয়াস। হ্যাঁ, এই জায়গাটা। আর এখানে কি ধরেছে দেখো, দ্য নোবেল পোয়েট্রি অফ দ্য গ্রিকস অ্যান্ড রোমান্স, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। হ্যাঁ, যে যা কিছু আমরা পাচ্ছি মিথোলজি, পোয়েট্রি, ফিলোসফি সবই নিজস্ব না, সব কিছু কোন কালচারের বলো? সবই হচ্ছে গ্রিক বা রোমান। হ্যাঁ, গ্রিক আর আর এই কারণেই যে রিভাইভাল অফ লার্নিং হয়েছে, কিন্তু সাহিত্যকর্ম কি নিজস্ব রচিত হয়নি। ঠিক আছে? তারপরে দেখো সো দ্য মাইন্ড ওয়াজ ফার্নিশড উইথ আইডিয়াস ফর আ নিউ লিটারেচার। তবে এই ক্ষেত্রে এটা হলো পজিটিভ। হ্যাঁ, যে একটা গ্যাপ পড়লেও ঠিক অনেকটা বন্যার পর কি হয় বলো তো, মনে করো যখন বন্যা হয় তখন ফসল সব নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, কিন্তু তার পরবর্তীতে কি হয় বলো তো,
পরে কি হয়? মাটি মাটি উর্বর পলি মাটি জমা হয় হ্যাঁ, জমা হয়ে আর পরবর্তীতে ফসল কেমন হয়? আরো ভালো প্রাচুর্যপূর্ণ হয় হয় না? ফসল অনেক বেশি হয়। আরো ভালো হয়। আচ্ছা, ওকে, তো ঠিক আছে, আমি একটু তোমাদের জন্য 5 মিনিট সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে, একটু তোমরা ওয়েট করো। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, তো এখানে দেখো তাহলে বলা হচ্ছে কি, রিভাইভাল অফ লার্নিং বা এই যুগের সাহিত্যকর্ম খুব একটা ছিল না। কি কারণে ছিল না সেটাও তো আমরা বুঝলাম নাকি? কারণ সবাই গ্রিক এবং রোমান লিটারেচার নিয়ে সবাই এনগেজ ছিল, নতুন সাহিত্যকর্ম লেখার প্রতি কোনো আগ্রহ ছিল না। তবে কিছু কিছু আছে, 2-4টা আছে, যে 2-4টা আমরা মনে রাখবো, কারণ এগুলো ব্রিফ কোর্সে আসে। দেখো, প্রথমটা হচ্ছে কি, উইথ দ্য এক্সেপশন অফ ম্যালোরিজ, মর্টিডি আর্থার। হ্যাঁ, সেটা হচ্ছে কি একটা রাইটিং যেটা কি করবে, হুইচ ইজ স্টিল মেডিয়েভাল ইন স্পিরিট। যদিও দেখো মোটামুটি মেডিয়েভাল এজ থেকে আমরা চলে এসেছি, তারপরেও এর স্পিরিটটা বা সাহিত্যকর্মের মূল ব্যাপারটা অনেকটা মেডিয়েভাল যুগেরই ছিল। তাই বলছে দ্য স্টুডেন্ট উইল ফাইন্ড লিটল ইন্টারেস্ট অফ ইন দ্য লিটারেচার অফ দিস পিরিয়ড। এইটা বাদ দিয়ে, হ্যাঁ, মেলোডিস, মর্টিডি আর্থার, এটা বাদ দিয়ে এই এইজের আর তেমন কোনো সাহিত্যকর্ম নেই যেখানে স্টুডেন্টরা ইন্টারেস্ট খুঁজে পেতে পারে। তো যাই হোক, অত আমাদের দরকার নাই। বলছে আরো দুটো বই রয়েছে, দেখো, দ্য টু গ্রেটেস্ট বুকস হুইচ অ্যাপিয়ার্ড ইন ইংল্যান্ড ডিউরিং দিস পিরিয়ড আর আনডাউটেডলি, প্রথমটা হচ্ছে কি, ইরাসমাস প্রেইজ অফ ফলি। তাহলে ইরাসমাস হচ্ছে একজন রাইটার, তার বইটার নাম কি বলতো? প্রেইজ অফ ফলি। আর দেখো, মুরস ইউটোপিয়া, বইটার নাম হচ্ছে কি, ইউটোপিয়া। ইউটোপিয়ার মিনিং হচ্ছে কি জানো? দ্য ফেমাস কিংডম অফ নো হোয়ার। তাহলে ইউটোপিয়ার মানে হচ্ছে কিংডম অফ নো হোয়ার। এটা একটা আদর্শ রাষ্ট্রের কথা বলা হয়েছে ইউটোপিয়াতে। এই নামটা কখনো শুনছো? বলো। জি স্যার। হ্যাঁ স্যার। ইউটোপিয়া, এটার নাম, এটা হচ্ছে এমন একটা সমাজ বা দেশের কথা বলা যেখানে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে কোনো মানে কি বলবো, ধ্বংস থাকবে না, যেখানে মানুষের কোনো সাফারিং থাকবে না, এরকম একটা বিষয়। এ কারণেই আর এই এই ধরনের সমাজ প্রতিষ্ঠা কখনো সম্ভব না, তাই নামটা দেওয়া হয়েছে ইউটোপিয়া। হুম, তো যাই হোক, এই দুটা স্যার বই। ওনার পুরার নাম, হ্যাঁ বলো। হুম, স্যার ওনার পুরার নামটা কি থমাস মুর? হ্যাঁ, থমাস মুর। হ্যাঁ, থমাস মুরের ইউটোপিয়া। হ্যাঁ, বলছে বোথ আর রিটেন ইন ল্যাটিন। বই দুটো আবার ইংলিশদের না, এই যে প্রেজ অফ ফলি অ্যান্ড ইউটোপিয়া, এই দুটো ল্যাটিনে লেখা, বাট আর স্পিডিলি ট্রান্সলেটেড ইনটু অল ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেস। কিন্তু খুব দ্রুত এগুলোকে ট্রান্সলেট করা হয়েছিল। ওকে, যাই হোক, এদের বিষয়গুলো কি আমাদের অত জানার দরকার নেই। তাহলে আমরা এখানে টোটাল 3টা বইয়ের মাথায় রাখবো। একটা হচ্ছে থমাস ম্যালোরিস, মর্টিডি আর্থার, যেটা একটা রোমান্স। তারপর ইরাসমাসের হচ্ছে প্রেজ অফ ফলি, আর মুরসের হচ্ছে, থমাস মুরসের হচ্ছে কি, ইউটোপিয়া। এই 3টা বই আমরা এই সময়ের জন্য মনে রাখবো। দেখো, বলছে মুরস ইউটোপিয়া পাবলিশড ইন 1516 ইজ আ পাওয়ারফুল অ্যান্ড অরিজিনাল স্টাডি অফ সোশ্যাল কন্ডিশন, যেটা হচ্ছে আনলাইক এনিথিং হুইচ হ্যাড এভার অ্যাপিয়ার্ড ইন এনি লিটারেচার। হ্যাঁ, মানে এরকম বিষয়, যে বিষয়গুলো তিনি দেখিয়েছেন, এমন সোশ্যাল কন্ডিশন তিনি কল্পনা করেছেন যেটা আর কোথাও কোনো সাহিত্যকর্মে খুব একটা দেখা যায় না। হ্যাঁ, তো যাই হোক, এই কয়টা আমরা একটু মাথায় রাখবো। তাহলে এই গেল। এবার হচ্ছে পরবর্তীতে যে তোমার রেনেসাঁস পিরিয়ডে বা এলিজাবেথান এইজে আমরা যে সকল পোয়েট্রিগুলো পেলাম, বা হচ্ছে তোমার ওই যে সনেট বা এই জাতীয় জিনিসগুলো পেয়েছি, সেগুলো প্রধানত কিভাবে আসলো ইংলিশ লিটারেচারে, সেগুলো আমরা একটু দেখব। তার আগে আমরা একটু আরেকটু বিষয় আমরা এখানে একটু বাদ পড়ে গেছে। দেখো, এই ইউটোপিয়ার মূল বেসিক জায়গাটা অনেকটা তোমার হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছিল কত সালে মনে আছে? ফ্রেঞ্চ রেভলিউশন 1799 স্যার। হ্যাঁ, দেখো বলছে কি, যে ইন দিস ইউটোপিয়া উই ফাইন্ড ফর দ্য ফার্স্ট টাইম অ্যাজ দ্য ফাউন্ডেশন অফ সিভিলাইজ সোসাইটি। হ্যাঁ, কি দ্য 3 গ্রেট ওয়ার্ডস। দেখো, লিবার্টি, ফ্র্যাটার্নিটি এবং ইকুয়ালিটি, এই স্লোগানটা কার ছিল জানো? ফ্রেঞ্চ রেভলিউশনের। কিন্তু এই স্লোগান, তাই তো, সেই ইউটোপিয়াতে দেওয়া হয়ে গেছে, হুইচ রিটেইনড দেয়ার ইন্সপিরেশন থ্রু অল দ্য ভায়োলেন্স অফ ফ্রেঞ্চ রেভলিউশন। হ্যাঁ,
এই জায়গাটা। এছাড়াও দেখো আরেকটা হচ্ছে গ্রেটার দ্যান আইদার অফ দিস বুকস, আরো কিছু বই রয়েছে দেখো। ইন ইটস ইনফ্লুয়েন্স আপন দ্য কমন পিপল ইজ টিন্ডেলস ট্রান্সলেশন অফ দ্য নিউ টেস্টামেন্ট। অলরেডি আমরা দেখেছি বাইবেল ট্রান্সলেট করেছিলেন কে এর আগে, বলো? উইকলিফ। হ্যাঁ, উইক্লিফ, তাই তো, জন উইক্লিফ। জন উইকলিফ। হ্যাঁ, যেটা মিডিল যে আমরা রিফরমেশন পিরিয়ডে যখন দেখলাম যে জন উইক্লিফ তিনি কি করেছিলেন, বাইবেল ট্রান্সলেট করে ইংলিশ ভাষায়, মানে কমন ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে তিনি কিন্তু ট্রান্সলেট করেছিলেন। তো এখানে পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টিন্ডেলও তিনি কিন্তু ট্রান্সলেট করেন। দেখো, টিন্ডেলস ট্রান্সলেশন অফ দ্য নিউ টেস্টামেন্ট হুইচ ফিক্সড আ স্ট্যান্ডার্ড অফ গুড ইংলিশ। তাহলে উইক্লিফ খুবই মানে কি বলবো সাধারণ ভাষায় লিখেছিলেন, একদম কমন পিপলদের ভাষায় লিখেছিলেন, কিন্তু টিন্ডেল সেটাকে একটু স্ট্যান্ডার্ডাইজ করেন আর কি, হ্যাঁ, গুড ইংলিশে লেখেন। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ব্রড দ্যাট স্ট্যান্ডার্ড নট অনলি টু স্কলার্স বাট টু দ্য হোমস অফ কমন পিপল। অতএব টিন্ডেল মেড হিজ ট্রান্সলেশন ফ্রম দ্য অরিজিনাল গ্রিক and later translated parts of the Old Testament from the Hebrew. Much of Tyndale's work was included in Cranmer's Bible, known as the Great Bible. দেখো, হ্যাঁ, Cranmer translation মানে ভার্সন, which was read in every parish church in England, যেটা পরবর্তীতে ইয়া করা হয়। এটা বাইবেলের কয়েকটা ভার্সন হয়েছে, তাই তো। এরপরে আবার দেখা যাচ্ছে কিং জেমস ভার্সন করা হয়, কিং জেমস দ্য ফার্স্ট এসে বাইবেলের নতুন অথরাইজড ভার্সন বের করেন। তো এরকমভাবে বেশ কয়েকটা ভার্সন কিন্তু বাইবেলের পাওয়া যায়। কেউ গ্রিক লিটারেচার মানে গ্রিক ভাষা থেকে ট্রান্সলেট করে, কেউ হেব্রু থেকে ট্রান্সলেট করে, কেউ কমন ইংলিশে করে, কেউ হচ্ছে স্ট্যান্ডার্ড ইংলিশে করে, হ্যাঁ। আবার দেখা যাচ্ছে যে চার্চ ভিত্তিক বাইবেলের কিছু মানে কি বলবো যে কি বলে ওগুলোকে, যে রুলস এবং রেগুলেশনস, মানে বাইবেল ভিত্তিক রুলস এবং রেগুলেশন চার্চের, সেগুলোকে পরিবর্তন করা হয়। যেমন আমরা যদি দেখি ক্যাথলিক চার্চে এক ধরনের রেগুলেশন মেনটেন করা হয়, প্রোটেস্ট্যান্টিজম এক ধরনের, হ্যাঁ, প্রোটেস্ট্যান্টিজম এক ধরনের মেনটেন করা হয়। এরকম ব্যাপার রয়েছে কিছু। সরি। তাহলে এই হলো আমাদের মোটামুটি বেসিক একটা জায়গা যে রিভাইভাল অফ লার্নিং এই পিরিয়ডে আমাদের সাহিত্যকর্ম কেমন ছিল বা কতটুকু আমরা পাচ্ছি। আর উইলিয়াম জেলং এর বইয়ে দেখবো যে কয়টা রাইটারের নাম থাকে সেই কয়জনের নামই কিন্তু পরীক্ষাতে ঘুরে ফিরে আসে, হ্যাঁ। এই জন্য এই বইটাকে আমি একটু মানে কি বেজ হিসাবে ধরি। এখানে আমরা তাহলে কয়টা বইয়ের নাম পেলাম, বলো? কয়টা নাম পেলাম বলতে পারবা কেউ? স্যার কয়টা বলতে পারবো না, কিছু কিছু মনে আছে। কয়টা পেলাম? স্যার তিনটা। তিনটা। হ্যাঁ, বলো কি কি, একজন বলো। ইউটোপিয়া, তারপরে থমাস ম্যালোরিস মোর্টেড আর্থার, হ্যাঁ, মর্টি মোর্টেড আর্থার, ফ্লো, স্যার থমাস একটা মুরের বই ইউটোপিয়া, আর ইরাসমাসের পেজ অফ ফোলি। হ্যাঁ, প্রেজ অফ ফলি। এই নামগুলো এবং রাইটিং গুলো খেয়াল রাখবা যে হু ইজ দ্য রাইটার, এরকমটা পরীক্ষা কিন্তু ব্রিফে আসে, হ্যাঁ, বিশেষ করে ইউটোপিয়া নিয়ে। ইউটোপিয়া, হু ইজ দ্য রাইটার অফ ইউটোপিয়া, বা ইউটোপিয়ার মিনিংটা কি, হ্যাঁ, এটা। এরপর আমরা আরো কয়েকজন রাইটারের নাম দেখব যারা পরবর্তীতে মানে এরা হচ্ছে ওই যে গ্রিক এবং রোমান বা ল্যাটিন লিটারেচার পড়ে তারা কি করে ইন্ট্রোডিউস করে ইংরেজি সাহিত্যে, সেটা আমরা একটু দেখব। দেখো, in 1557 appeared probably the first printed collection of miscellaneous English poems known as, দেখো, Tottle's Miscellany। হ্যাঁ, এখানে কি করা হয়, সকল ইংলিশ পয়েমের যত ধরন আছে বিভিন্ন ধরনের পয়েমকে এখানে কালেকশন করে লেখা হয়। নামটা কি দেওয়া হয় বলো? Tottle's Miscellany. Miscellany. It contained the work of the so-called courtly makers, তাই তো। তারপরে poets, মানে যারা ছিল ওই সময় তাদের বিভিন্ন রাইটারের মানে ছোট ছোট কবিতা, গল্প, বিশেষ করে ভার্স, এগুলোকে সংগ্রহ করে এই একটা বই প্রকাশ করা হয়। বলছে অ্যাবাউট হাফ অফ দিস পয়েমস আর দ্য ওয়ার্ক অফ স্যার থমাস ওয়েট, এবং এর মধ্যে অধিকাংশ হচ্ছে থমাস ওয়েটের, আরও কিছু কিছু আছে হেনরি হাওয়ার্ড এবং হচ্ছে আর্ল অফ সারে। এই নামগুলো একটু খেয়াল রেখো, বিশেষ করে তারা ইংরেজিতে যে সনেটের, এই যে বলছে বোথ টুগেদার রোড অ্যামারাস সনেটস মডেলড আফটার দ্য ইটালিয়ান। তাহলে ইটালিয়ানদের সনেট পড়ে, ওই যে বিশেষ করে পেট্রাকের সনেট পড়ে তারা ইংরেজি সাহিত্যে ইন্ট্রোডিউসিং আ নিউ ভার্স ফর্ম হুইচ অলদো ভেরি ডিফিকাল্ট হ্যাজ বিন আ ফেভারিট এভার সিন্স উইথ আওয়ার ইংলিশ পোয়েটস।
তাহলে সারে, আর্ল অফ সারে, হেনরি হাওয়ার্ড থমাস ওয়েট, তাই তো এরা কি করে ওই ইটালিয়ান মডেলে সনেট লেখে এবং তাদের সনেটগুলো কেমন, অ্যামোরাস সনেট। অ্যামোরাস বুঝো? অ্যামোরাস মানে বুঝো? না স্যার। অ্যামোরাস মানে হচ্ছে কিছুটা দেখো শোয়িং ফিলিং অর রিলেটিং টু সেক্সুয়াল ডিজায়ার, হ্যাঁ, একটু লাস্টফুল টাইপের, প্যাশনেট টাইপের কবিতা তারা লিখতো, বুঝতে পারছো, ওই মডেলে, মানে মানুষকে আকর্ষণ করার জন্য এই জাতীয়। কিন্তু পরবর্তীতে এটাকে মডিফিকেশন করে বিশেষ করে এডমান্ড স্পেন্সার, তারপরে উইলিয়াম শেক্সপিয়ার এটাকে মোটামুটি একটা স্ট্যান্ডার্ডাইজ অবস্থানে নিয়ে আসে তারা ফর্মগুলোকে। Surrey is noted not for any special worth or originality of his own poems, but rather for his translation of 2 books of Virgil. এছাড়া তিনি দেখো এখানে সব ট্রান্সলেশন বা কপি বা অন্যের মডেল ধরে লেখা, মানে নিজস্বতা যেন ছিলই না, ঠিক আছে, নিজস্বতা যেন এই যুগে সাহিত্যকর্মে ছিলই না। তো যাই হোক, তারপরও তারা যে হেল্পটা করেছে কি নতুন নতুন স্টাইল বা মডেল তারা ইংলিশে কি করেছেন, ইন্ট্রোডিউস করেছেন, যেগুলো পরবর্তী রাইটারেরা গ্রহণ করতে পেরেছে। যেমন শেক্সপিয়ার, তাই না? শেক্সপিয়ার আজকে যে বিখ্যাত হয়েছেন তার পিছনে এই জাতীয় রাইটারদের বিশেষ অবদান রয়ে গেছে, কারণ তারা করেছে কি ইংরেজিতে সনেট নিয়ে এসছে। তাহলে আগে দেখো স্যার থমাস ওয়েট, আর্ল অফ সারে, হেনরি হাওয়ার্ড এরা সনেট লিখছে প্রথমে, পরবর্তীতে শেক্সপিয়ার লিখছে। তাহলে শেক্সপিয়ার কিন্তু প্রথম সনেট লেখেন ইংরেজিতে, তারপরেও মোটামুটি সনেট রাইটিংয়ে শেক্সপিয়ারের একটা আলাদা কি আছে, মডেল আছে, এবং সেটাকে আমরা বলছি কি শেক্সপিয়ারিয়ান সনেট বা ইংলিশ সনেট, তাই না? যেগুলো আমরা বলছি শেক্সপিয়ারিয়ান সনেট বা ইংলিশ সনেট, ফার্স্ট ইয়ারে পড়েছিলাম কিনা? জি স্যার পড়েছি। তাহলে ইংলিশ সনেটের নামটা পুরো শেক্সপিয়ার সনেটের থেকে এসে গেছে, তার মানে শেক্সপিয়ারকে ইংলিশ সনেটের স্ট্যান্ডার্ডাইজেশন করার ফাদার হিসেবে দেখা হচ্ছে, এই জন্য নামটা দেওয়া হয়েছে শেক্সপিয়ারিয়ান সনেট। যাই হোক, এখানে আমরা আর বেশি কিছু দেখবো না। দেখো প্রিন্টিং প্রেস কে যেন আবিষ্কার করেছিলেন বলো? ক্যাক্সটন, তাই তো? দেখো মেলোরিস মর্টি ডি আর্থার, এটা হচ্ছে কি জাতীয় বই, আমরা শুধু সেটা খেয়াল রাখবো, বেশি করে মনে রাখার দরকার। এটা হচ্ছে একটি কি, মর্টি ডি আর্থার হচ্ছে কি আ কালেকশন অফ দ্য আর্থারিয়ান রোমান্সেস। আর্থারিয়ান রোমান্সেস, হ্যাঁ, এটা হচ্ছে কার লেখা? থমাস মেলোডির লেখা। এর ভিতরে কি কি আছে আমাদের অত পড়ার দরকার এখন নাই। তো এই হলো ব্যাপার আমাদের সামারি অফ দ্য রিভাইভাল অফ লার্নিং। দেখো পিরিয়ড, দ্য রিভাইভাল অফ লার্নিং এর পিরিয়ডে আমরা যে সাহিত্যকর্মগুলো পেলাম তার বেসিক জায়গাটা এতটুকুই, ঠিক আছে? তো যে আমরা যা কিছুই এই যুগে পেয়েছি অধিকাংশই হচ্ছে রোমান এবং গ্রিক লিটারেচারের ট্রান্সলেশন, আর কিছু কিছু হয়তোবা মৌলিক রাইটিং বলতেছি, কিন্তু সেগুলোও আবার ল্যাটিন বা রোমান ভাষায় বা গ্রিক ভাষাতে লেখা, ঠিক আছে? তো ল্যাটিন ভাষাতে লেখা। তাহলে এখানে যেমন চসার তো ইংলিশে লিখছিলেন, তাই না? কিন্তু এই যুগে কি আমরা এরকম পেলাম যে যারা ইংরেজিতে সরাসরি সাহিত্যকর্ম রচনা করেছে এই যুগে? পাইলাম কি? না স্যার। পাইলাম না। তাহলে এই জন্য বলা হচ্ছে যে তেমন কোনো মানে কি বলবো মেনশনেবল সিগনিফিকেন্ট ওয়ার্ক এই যুগে নাই, যেগুলো আমরা পেয়েছি তাও অন্য ভাষাতে লেখা। ওকে, তাহলে এই হলো রিভাইভাল অফ লার্নিং এর বেসিক অংশটুকু। এখানে যে কয়টা নামটাম আমরা পেলাম, যে ধারণাগুলো পেলাম, সেগুলো একটু মাথায় রাখলেই চলবে। কি কথা বুঝতে পারছো? আচ্ছা জি স্যার। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস একটু পড়ার আছে, মানে সব ছেঁড়াবেড়া করে দেওয়া তো, এক জায়গা থেকে আরেক জায়গা থেকে ঘুরে ফিরে আমরা একটু দেখতেছি। কোথায় ফেললাম সেটা? সরি, এইটা এখান থেকে গতদিন আমরা কিছু দেখেছিলাম, তাই না? দেখো এই যে রিফরমেশন অ্যান্ড দ্য রেনেসাঁস, এইখানকার আমরা তো মোটামুটি ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, হেনরি দ্য এইট এগুলো দেখছি না? গতদিন তো আলোচনা করেছি।
এই যে রেনেসাঁস বলে যে জি। শব্দটা, এটা নিয়ে আমরা এখন একটু দেখব এই জায়গাটা। যদি আমরা যা পড়ে আসলাম সেগুলোরই কথা এখানে ঘুরে ফিরে একটু। তাহলে এটা কোন বই? এটা হচ্ছে কোন তোমার বইয়ে? কল্যাণনাথ দত্তের বইয়ের। হ্যাঁ, দেখো এই যে এইগুলোই ঘুরে ফিরে আসছে, যে সমার্স মোরের ইউটোপিয়া, এই কয়টা বই এখানে আছে, দুই একটা বই অত এদিক ওদিক দেওয়া আছে। তো এইখানে আমরা প্রথম দুটা প্যারাগ্রাফ পড়বো রেনেসাঁ সম্পর্কে আবার একটু জানার জন্য এই জায়গাটা। এটা হচ্ছে কল্যাণনাথ দত্তের বইটা, হ্যাঁ, এখান থেকে নেওয়া। চ্যাপ্টার হচ্ছে 3, চ্যাপ্টার 2। দেখো বলছে আর ন্যাচারাল অফশুট অফ দ্য রিফরমেশন ওয়াজ দ্য রেনেসাঁ। তাহলে রেনেসাঁ আগে ঘটেছে না রিফরমেশন আগে ঘটেছে? বলো তো কোনটা আগে ঘটছিল? রিফরমেশন। হ্যাঁ, রিফরমেশন আগে ঘটেছিল, তাই তো? রিফরমেশন ঘটার কারণেই তো পরবর্তীতে রেনেসাঁ ঘটেছে। চার্চ ভিত্তিক রিফরমেশন ঘটেছে বলেই মানুষের মধ্যে আইডিয়ালগত ব্যাপারটা পরিবর্তন এসেছে, মানুষ মুক্তমনা হয়ে গেছে এবং নতুন করে সাহিত্যকর্ম রচনা শুরু করেছে। ঠিক আছে, এইটা এখানে কিন্তু বলা হচ্ছে। স্যার অফশুট বলতে কি? বলো, অফশুট মানে হচ্ছে ইস্যু বা রেজাল্ট। অফশুট মানে হচ্ছে কি? রেজাল্ট। ঠিক আছে। ওকে স্যার। তাহলে রিফরমেশনের একটা স্বাভাবিক রেজাল্ট হচ্ছে রেনেসাঁ। রিফরমেশন হয়েছিল বলে রেনেসাঁটা হয়েছে। মানুষ নতুন করে বুঝতে শিখেছে এবং প্রতিষ্ঠিত যে অর্ডার, অথরিটি, সেগুলোর বাইরে তারা আসতে শুরু করছে। দেখো, দ্য রিফরমেশন এন্ডেড ফিউডাল ন্যারোনেস। হ্যাঁ, ফিউডাল ন্যারোনেস রিফরমেশন কি বলো শেষ কর, ওই যে ফিউডাল, হ্যাঁ, ফিউডাল সিস্টেম যেটা আমরা বলেছিলাম, হ্যাঁ, জমিদারি প্রথাটা, এবং অথরিটারিয়ানিজম, and introduces the broadening of thoughts and ideas. It brought about a new intellectual and cultural upsurge, more popularly known as the Renaissance, which means reawakening বা পুনরুত্থান বা হচ্ছে নবজাগরণ, রেনেসাঁর নাম। দ্য রেনেসাঁ নো ডাউট অফ আ ইউরোপিয়ান অরিজিন। এটা শুরু হয়েছিল কোথায়? ইতালিতে, তাই তো? ওয়াজ আ ডিসাইসিভ ফোর্স ইন দ্য কালচারাল লাইফ অফ অল নন কন্টিনেন্টাল নেশনস অ্যান্ড দ্য ইংলিশ। The term actually means a resurgence or in life and literature and a revival of interest in diverse things. দেখো, বিভিন্ন জিনিস ইন্টারেস্ট, ধর্মের বাইরে এসে বিভিন্ন জিনিসের প্রতি মানুষের ইন্টারেস্টটাকে বোঝানো হয়েছে। As a positive effect of the Reformation is indication or the emancipation of thoughts and ideals of medieval insularity, the revolt against religious dogmatism and the expansion of the mind and ideals for a better appreciation of human values, relationship and surroundings. একই কথা না বলো তো ব্যাপারটা? মানে এই জায়গায় আবার বিষয়টাকে গুছিয়ে দেওয়া হয়েছে। দ্য কামিং অফ দ্য রেনেসান্স ইন ইউরোপ ওয়াজ নট সিম্পলি দ্য প্রোডাকশন অফ রিফরমেশন, বরং দেয়ার ওয়ার টু পজিটিভ ফ্যাক্টরস বিহাইন্ড ইট। তাহলে রিফরমেশনের বা রেনেসান্সের পিছনে দুইটা ফ্যাক্টর ছিল। ইন দ্য ফার্স্ট প্লেস দেয়ার ওয়াজ দ্য রিনিউড কন্ট্যাক্ট উইথ দ্য ক্লাসিক্যাল গ্রিক অ্যান্ড ইটালিয়ান মাস্টার বা রোমান মাস্টার। এটা একটা ঘটনা। আর এর কারণে কি ঘটলো? দ্য ফল অফ দ্য কনস্টান্টিনোপল টু দ্য টার্কস অ্যাক্টেড অ্যাজ আ ব্লেসিং ইন ডিসগাইজ অ্যান্ড স্ক্যাটার্ড দ্য রিচ লিটারেরি অ্যান্ড স্কলাস্টিক লোর অফ দেখো গ্রিস অ্যান্ড রোম অল ওভার ইউরোপ। এটা হচ্ছে কি ফার্স্ট। এবং কি হলো এর কারণে? আ কিন ডিজায়ার টু এনজয় অ্যান্ড ইন্টিমেট ইভেন দ্য গ্র্যান্ড লিটারেচার অফ অ্যানশিয়েন্ট গ্রিস অ্যান্ড রোম অ্যান্ড টু হ্যাভ আ কম্পিটেন্ট অ্যাকোয়েন্টেন্স উইথ অ্যান্ড আ পাওয়ার টু ইউজ দ্য গ্রিক অ্যান্ড ল্যাটিন ল্যাঙ্গুয়েজ ডোমিনেটেড দ্য ইন্টেলেকচুয়াল অ্যান্ড একাডেমিক ওয়ার্ল্ড অফ ইউরোপ। মানে এটা হচ্ছে প্রধান ব্যাপার, যার কারণে মানুষের মনটা কি হলো, ওই রিলিজিয়াস ডগমা দিয়ে যে ডোমিনেটেড হতো সেখান থেকে মানুষ বেরিয়ে আসলো। এছাড়াও কি হলো দেখো, দেয়ার ওয়াজ দ্য এক্সটেন্সিভ রিভাইভাল অফ লার্নিং পারসিভ ইন ফ্রান্স, স্পেন, জার্মানি অ্যান্ড ফাইনালি ইংল্যান্ড। এটা গেল হচ্ছে ফার্স্ট প্লেস। তাহলে ফার্স্ট হলো কোনটা? ক্লাসিক্যাল গ্রিক এবং ইটালিয়ান লিটারেচারের প্রতি কন্টাক্টে আসা বা বিস্তার লাভ করা। সেকেন্ড প্লেস হচ্ছে দেয়ার ওয়াজ দ্য ইমেন্স এক্সপেনশন অফ হিউম্যান ইমাজিনেশন অ্যান্ড ভিশন। যখন মানুষ ধর্মীয় তাই তো ন্যারো মাইন্ডেডনেস থেকে বেরিয়ে আসলো, তখন মানুষের হিউম্যান ইমাজিনেশন এবং ভিশনগুলো আরো এক্সপ্যান্ড হয়ে গেল। That was made possible by the discovery of new lands beyond the wide and uncharted seas, ওই যে ভাস্কো দা গামা, কলম্বাসীদের দ্বারা। দেখো, যদি আমরা পিছনের গল্পগুলো না পড়ে আসতাম তাহলে এই লাইনগুলো কি এত সহজে বোঝা যেত? এই বইটা পড়ে কি সহজে বোঝা সম্ভব কার পক্ষে? না স্যার। বলো, এখন যেটা সহজে বুঝতেছো, এটা কি এরকম প্রথমে যদি এটা পড়া হতো তাহলে কি বুঝতে পারতাম যে কিভাবে কি ঘটলো? না স্যার, এই কনস্টান্টিনোপলের স্যার পতন এগুলো তো স্যার এখানে লেখাই নাই। লেখাই নাই, কিন্তু দেখো শর্ট দিয়ে রাখছে, তাই না? তারপরে ওই যে গ্রিক জি রোমান লিটারেচার, তাহলে ওইগুলো পড়ার কারণে দেখো তোমার একটা মাথায় একটা ধারণা চলে এসেছে, এখন তুমি গুছিয়ে এই জিনিসটা লিখতে। আর যখন আমি কোশ্চেন আনসার দিব তখন আরো বেশি একদম বেসিক জিনিসটা পেয়ে যাওয়া। তো এইটা হচ্ছে মানে হিস্ট্রির একটা সমস্যা, এর কোনো টেক্সট নাই।
হিস্ট্রির যেহেতু কোনো টেক্সট নাই এই জন্য ঝামেলা। উইলিয়াম জেলংয়ে একরকম, কল্যাণনাথে একরকম, আমি যে শিট দিয়েছি সেটাতে গুছিয়ে একরকম, তারপরে তোমার গুগলে একরকম, সব কিছু মিলিয়ে একটা ধারণা নিয়ে এসে আমাকে এক জায়গাতে ফোকাস করতে হচ্ছে। হ্যাঁ, এই জন্য হিস্ট্রিটা একটু ঝামেলা মনে হয় প্রথম প্রথম। তারপর যখন গুছিয়ে একবার উঠতে পারবা, যখন দেখবা রিভিশন দিচ্ছ, তখন তোমার ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তাই বলছে দেখো, দ্য সাকসেসফুল এক্সপ্রেশন অফ স্ট্রেঞ্জ অ্যান্ড হিদার টু আননোন ল্যান্ডস অ্যান্ড দ্য আনএক্সপেক্টেড কন্ট্যাক্ট উইথ দ্য নিউ মডেলস অফ লিভিং, ওই যে নিউ মডেলস, হ্যাঁ, নিউ সোশ্যাল মোরালস অ্যান্ড ম্যানার্স ইনফ্লুয়েন্স ইমেন্সলি দ্য ইউরোপিয়ান মাইন্ড। Consequently, the Renaissance came with a broad prospect for the enlargement of literary ideals. হ্যাঁ, নতুন নতুন লিটারি আইডিয়াল আমরা পাচ্ছি। দ্য এক্সপেনশন অফ লিটারি পার্সুট ইন অল নন ইউরোপিয়ান মানে কান্ট্রিজ, নতুন নতুন লিটারি আইডিয়াল। প্রথমে ছিল কি, সেই আমরা ওল্ড ইংলিশ পিরিয়ডে পেলাম শুধু এপিক, এপিক এবং কিছু রোমান্স। প্রথমে এপিকের নামটা কি ছিল মনে আছে? বিয়ল। তারপরে আমরা মিডল ইংলিশ পিরিয়ডে আসলাম, সেখানে পেলাম হচ্ছে রোমান্স, তাই তো, অধিকাংশই হচ্ছে কি কোর্টলি রোমান্স। তারপরে আমরা চসারিজে আসলাম, সেখানে আমরা দেখলাম কি ওখানে রোমান্সের ব্যাপারটা ছিল, সাথে সাথে আমরা পেলাম ক্যান্টারবেরি টেলস সহ এরকম কিছু পয়েটিক রাইটিং, যেখানে ক্যারেক্টারাইজেশনের একটা বড় প্রভাব রয়েছে। এছাড়াও আমরা মিডিল এজে কিছু ড্রামাটিক উত্থান পেয়েছিলাম, মিস্ট্রি প্লে, মোরাকলি প্লে, মানে মোরালিটি প্লে, এটা আমরা পড়বো এই রেনেসাঁসটা শেষ করে, ওইটা একটা পড়তে হবে, কারণ ওখানে শর্ট নোট থাকে অনেক সময়। তাই বলছে আ সর্ট অফ ন্যাশনাল লিটারেচার ইনভেন্টিভ অ্যান্ড ক্রিয়েটিভ গ্রু আপ এভরিওয়্যার। হ্যাঁ, জাতীয়ভাবেই সাহিত্যকর্ম পরবর্তীতে শুরু হয়। আ পারফেক্ট হারমোনি অফ দ্য নলেজ অফ দ্য ওল্ড অ্যান্ড দ্য ইমাজিনেশন অফ দ্য নিউ লেড স্ট্রং ফাউন্ডেশন ফর রেনেসাঁ লিটারেচার ইন সিভিলাইজড ইউরোপ। তার মানে ওদিকে ওল্ড লিটারেচারের নলেজ আর নতুন, তাই তো, নতুন ওপেন মাইন্ডেড যে একটা এক্সপ্যান্ডেড ইমাজিনেশন, এই দুটা মিলে ইউরোপের যে রেনেসাঁ লিটারেচার এটা আরো বেশি স্ট্রং হতে থাকলো। দেখো, অফকোর্স দ্য রেনেসাঁ ইন লিটারেচার, দেখো লিটারি ওয়ার্ল্ড অফ ইউরোপ ডিড নট কাম সাডেনলি অ্যান্ড সুইফটলি, এটা তো হঠাৎ করে আসেনি, এর জন্য অনেক প্রিপারেশনের পর, দেখো লং প্রিপারেশন ওয়াজ দেয়ার। দ্য চেঞ্জ ফ্রম দ্য ওল্ড অর্ডার টু দ্য নিউ কেম লং আফটার but distinctly marked a new literary renaissance. In England, the impact of Renaissance came to be felt much later. ইংল্যান্ডের রেনেসাঁর প্রভাবটা অনেক পরে এসেছে, তাই তো। ইংল্যান্ডে সবকিছু অনেক পরে ঘটছে, কারণটা কি বলতো? বলা যাবে কেন পরে ঘটছে সবকিছু? কারণ তার আগে তো সবই ইতালিতে ঘটতেছে দেখা যাচ্ছে। কারণ ইংল্যান্ড হচ্ছে কি মূল ইউরোপিয়ান ল্যান্ড থেকে কি একটু আলাদা না, বলতো? জি স্যার। জি স্যার। এটা কি মূল মেনল্যান্ড থেকে একটু কি ওই যে ইংলিশ চ্যানেল দ্বারা আলাদা, বুঝছে? আর তখন তো জি স্যার। এরকম যোগাযোগ ব্যবস্থা কি ইজি ছিল বলো? না স্যার। হ্যাঁ, ইজি ছিল না। তাই দেখা যাচ্ছে ওদিকে হয়তো মানুষ খুব একটা যেতই না, প্রয়োজন ছাড়া মানুষ খুব একটা যেত না। তো এই জন্য দেখাচ্ছে যে ওখানে সবকিছুই শেষের দিকে যাচ্ছে। রেনেসাঁও শেষের দিকে যাচ্ছে, রিফরমেশনও শেষের দিকে গেছে, ঠিক আছে। তারপর যে রোমান যে সকল আমরা মিডিল ইংলিশ পিরিয়ড বর্ণ দেখলাম, সব কিছু ফ্রান্স, তারপর জার্মানি, তারপর ইটালিগুলো হওয়ার পরে ইংল্যান্ডে গিয়ে তার জোয়ার মানে ইয়াটা গিয়ে পড়ছে, প্রভাবটা গিয়ে পড়ছে। হ্যাঁ, তাই বলছে যে তার রেনেসাঁসের যে প্রভাবটা সেটা অনেক পরে পাওয়া যায়, অ্যান্ড দ্যাট ওয়াজ বিকজ অফ দ্য জিওগ্রাফিক্যাল সিচুয়েশন অফ দ্য ল্যান্ড। ওই যে বলছে, হ্যাঁ দেখো, জিওগ্রাফিক্যাল সিচুয়েশন। But along with other European countries, the spirit of the Renaissance blossomed in England. সেখানেও শুরু হয়ে গেল, বাট স্লোলি, কিন্তু ধীরে ধীরে শুরু হলো, স্লোলি হলেও স্টিডিলি অ্যান্ড পারফেক্টলি। দ্যাট ডেভেলপমেন্ট হাউএভার ওয়াজ মেড কোয়াইট স্মুথ অ্যান্ড কুইক বাই দ্য আর্নেস্ট ইফোর্টস অফ দ্য সাম ইংলিশ স্কলার হু হ্যাড ইন্টিমেট কন্ট্যাক্ট উইথ গ্রিক লিটারেচার। ওই যে একই কথা, গ্রিক লিটারেচার এবং লার্নিং এর সাথে যাদের কন্ট্যাক্ট ছিল তারাই মেনলি এই কাজটা করতে পেরেছে, অ্যান্ড ব্রট টু ইংল্যান্ড আ নিউ ক্লাসিক্যাল ইন্সপিরেশন। এই জায়গায় আমরা আরো কয়েকটা জিনিস পাবো। অফকোর্স বিহাইন্ড দ্যাট ক্লাসিক্যাল ইন্সপিরেশন দ্য ইম্প্যাটাস অফ দ্য রিভাইভাল অফ লার্নিং অর মোর পপুলারলি কল্ড দ্য নিউ লার্নিং ওয়াজ ইম্প্যাটেন্ট, মানে এইটার প্রভাবটা বেশি ছিল। বিশেষ করে হুইচ হ্যাড ইটস ফার্ম স্টেপ অন ইংলিশ সয়েল উইথ জন কোলেট। দেখো, জার্মানিতে ছিল হচ্ছে ধর্মীয় থিওলজিয়ান কি মার্টিন লুথার, তাই তো। আর ইংল্যান্ডে এসে কার মাধ্যমে আসলো এটা? জন কোলেটের মাধ্যমে। এই যে নাম টামগুলো সব জায়গাতে পাওয়া যাচ্ছে না। Colet was a theologian and classical scholar. He was an erudite academician who introduced reforms in the secondary education of the Cathedral School of St. Paul's, মানে ওই ক্যাথলিক চার্চের মধ্যে তিনি একটা পরিবর্তন আনার চেষ্টা করেন।
এরপর হচ্ছে কি দেখো জন ফিশার বিশপ অফ রোচেস্টার অ্যান্ড রিচার্ড ক্রুক আ গ্রিক স্কলার অ্যান্ড রিডার অফ গ্রিক অ্যাট ক্যামব্রিজ হ্যাড অলসো দেয়ার অ্যাক্টিভ সাপোর্ট অ্যান্ড রোল ইন দ্য রিভাইভাল অফ লার্নিং ইন ইংল্যান্ড। তারাও কিন্তু দেখো একজন কেউ বিশপ, কেউ হচ্ছে গ্রিক স্কলার, তারাও ওই রিভাইভাল অফ লার্নিং ইংল্যান্ডে সাহায্য করে। ফাইনালি দেয়ার ওয়াজ স্যার থমাস মুর, আ গিফটেড স্কলার অ্যান্ড হিউম্যানিস্ট উইথ ইমেন্স নলেজ ইন গ্রিক অ্যান্ড ল্যাটিন। থমাস মুরের বইটার নাম কি জানো? স্যার হ্যাঁ, ইউটোপিয়া। বিশপ কি? ইউটোপিয়া। ইউটোপিয়া কোন ভাষায় লেখা হয়েছিল প্রথমে? স্যার ল্যাটিন অথবা গ্রিক? ল্যাটিন। এই দেখো, হ্যাঁ, he was the Latin. rare author of a number of Latin works beside his well celebrated humanist work Utopia। দেখো এইভাবে মোটামুটি রিভাইভাল অফ লার্নিংটা আস্তে 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 রেনেসার দিকে গড়িয়ে যায়। মোরওভার দ্য ইগার ইংলিশ মাইন্ড, এছাড়া যদি ইংলিশ মাইন্ডটা যদি এত ইগার না হতো তাহলে হয়তো এতটুকু উত্থান হতো না, তাই তো? তাদেরও মধ্যেও একটা আগ্রহ ছিল নতুনকে জানার, নতুনকে জেনে তার মাধ্যম দিয়ে আবার নিজস্বতা আবিষ্কার করার, নিজস্বতা তৈরি করার। এই সব কিছু মিলেই রিভাইভাল অফ লার্নিংয়ের কারণে ইংল্যান্ডে মিডল এজ পরবর্তী আধুনিক সাহিত্যের যে একটা জোয়ার, তাই তো, যে একটা স্রোত বা কারেন্ট, সেটা কিন্তু বহমান হতে শুরু করে। আর যার অ্যাক্টিভ মানে কি ইনফ্লুয়েন্স আমরা পাবো হচ্ছে রেনেসাঁ পিরিয়ডে, যেটাকে আমরা বলছি এলিজাবেথান এইজ, জ্যাকোবিয়ান এইজ, ওই এইজগুলোতে। কি কথা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তো এই হলো ব্যাপার। কেউ কিছু বলতে বলতে যাচ্ছ? স্যার বিশপ কি? বিশপ বিশপ, বিশপ হচ্ছে চার্চের একটা, যেমন আমাদের দেশের থানা, জেলা, বিভাগ ভিত্তিক কি একটা স্টেপ বাই স্টেপ একটা ইয়ে আছে না, পদমর্যাদা আছে না? বলো, আছে না? যেমন থানায় হচ্ছে জি ইউনো, জি স্যার। তারপর জেলাতে হচ্ছে ডিসি, তারপর হচ্ছে বিভাগে হচ্ছে এরকম ডিসি, যেটা ডিভিশনাল কমিশনার, এরকম করে যেমন একটা স্টেপ বাই স্টেপ ধাপ আছে, তেমনি চার্চেও প্রিস্টদের একটা এরকম একটা হায়ারার্কি আছে। তা বিশপ হলো এরকম একটা পদ, বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। দেখো বিশপ মানেটা কি, দেখো সিনিয়র বলছে আ সিনিয়র মেম্বার অফ দ্য ক্রিশ্চিয়ান ক্লার্জি ইউজুয়ালি ইন চার্চ অফ আ ডায়োসিস। তিনি তখন একটা ডায়োসিসের ইতে থাকেন। দেখো চার্চের কিন্তু একটা ভাগ আছে, যেমন আমাদের থানা, জেলা এরকম ভাগ আছে, ওইরকম প্রথমে বলা হয় গ্রাম ভিত্তিক, বলা হয় প্যারিশ, বুঝতে পেরেছো? গ্রাম ভিত্তিক বলা হয় প্যারিশ, যে প্যারিসের একজন প্রধান থাকে হচ্ছে একজন প্রিস্ট, প্রিস্টের প্রধান, গ্রামের প্যারিসের প্রধান হচ্ছে প্রিস্ট। এবার কতগুলো গ্রাম নিয়ে হয় একটা ডিনারি, বুঝতে পারছো? ডিনারির জি যিনি স্যার। চার্চে থাকেন তাকে বলা হয় ডিন, তিনি আরেকটু বড় মাপের ক্লার্জিম্যান। তারপরে কয়েকটা ডিনারি নিয়ে হয় একটা ডায়োসিস, ডায়োসিসের যিনি প্রধান তাকে বলা হয় কি বিশপ। কথা বুঝতে পেরেছো? এবার একটা দেশে যতগুলো ডায়োসিস থাকে তার একজন প্রধান থাকেন, বুঝতে পারছো? তিনি আবার হচ্ছেন, তিনিও বিশপ, কিন্তু তাকে বলা হয় মডারেটর, ওটা আরেকটু মডারেটর, হ্যাঁ, এরকম আর কি একটা মানে একটা ইয়া দেওয়া হয়। আর এটা হলো হচ্ছে তোমার ইয়াতে, যেটা হচ্ছে চার্চ অফ ইংল্যান্ড বা হচ্ছে প্রোটেস্ট্যান্টিনিজমের অধীনে বললাম। আর তাহলে একটা দেশের হলো বিশপ, তাই তো? ক্যাথলিক নিয়মে দেশের যিনি প্রধান তাকে বলা হয় কি বিশপ। এবার সারা পৃথিবীর যতগুলো চার্চ আছে ক্যাথলিক চার্চ, তার প্রধানের নাম কি বলো? তার প্রধানকে বলা হয় কি পোপ। হ্যাঁ, দেখো এইভাবে একটা স্টেপ বাই স্টেপ কিন্তু একটা হায়ারার্কি অনুসারে তাদের কিন্তু লিঙ্ক আছে, বুঝতে পারছো? তাহলে প্যারিশ, তারপর ডিনারি, তারপর ডায়োসিস, বুঝতে পারছো? এই ডায়োসিসের মধ্যে একটা প্রধান ডায়োসিস থাকে। এবার ওই ডায়োসিস ভিত্তিক আবার কি থাকে সারা পৃথিবীতে, ওই ডায়োসিসদের একটা লিঙ্ক আছে হচ্ছে সেই ভ্যাটিকান সিটিতে, যেটা ক্যাথলিক চার্চদের লিঙ্ক। কি বোঝা গেল? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা জি স্যার। আচ্ছা, তাহলে এটা গেল। এবার হিউম্যানিজমটা তোমরা নিজেরাই বুঝতে পারবা, তোমরা এই শীটটা আমি দিয়ে দিব, বা তোমাদের কাছে যাদের বই আছে তারা এখানে পড়বা যে হিউম্যানিজমটা কিভাবে এসেছে। দেখো এখানে যে রাইটারদের নামগুলো আমরা পড়ে ফেললাম, ওইগুলোই ঘুরে ফিরে আসছে। তারপর তো কোশ্চেনে চলে আসলো রিফরমেশন কি ইত্যাদি। তাহলে এই হলো মোটামুটি আমাদের রিফরমেশন পিরিয়ড, রেনেসাঁ সম্পর্কে একটা বেসিক ধারণা। ঘুরে ফিরে এখন এই কথাগুলো আসবে যেগুলো এতদিন ধরে আমরা আলোচনা করলাম, দেখবা যে বই পড়তে যাও ঘুরে ফিরে এই আলোচনাগুলো চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এর ভিতরে আর কারো কোনো কিছু যদি বলার থাকে বলতে পারো।
আছে কারো কিছু বলার? আচ্ছা, তাহলে আমাদের স্যার কয়টা? এবার আদাব স্যার। দিয়ে দিন। হ্যাঁ বলো। স্যার আমি হচ্ছে গুগল নয়। ক্লাসরুমে আমার মায়ের ইমেল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে অ্যাড হয়েছিলাম, তো আমি হচ্ছে আমার নিজের অ্যাকাউন্টটা দিয়ে ক্লাসে জয়েন হতে পারছি না। তুমি আগে আপনি ওখান যদি থেকে লিভ নিবা, হ্যাঁ ওখান থেকে লিভ নিয়ে তোমার মোবাইলে যে ইমেলটা জি থাকবে, তুমি আবার, আমি হুম, তোমাকে কোড দিব, তো তুমি ওই কোড দিয়ে যুক্ত হলেই হয়ে যাবে। হুম। আচ্ছা স্যার। তুমি স্যার আর রাত আমাদের 11টার পর সিলেবাসে মেসেজ দিবা, হ্যাঁ রাত 11টার পরে মেসেজ দিবা, তা নাহলে দেখা যায় ক্লাস টাইমে আচ্ছা ওই সময় তো মেসেজ খেয়াল করা হয় না, অনেক মেসেজ জমে যায়, দেখো প্রচুর মেসেজ প্রতিদিন আসে, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ বলো। স্যার, আরেকটা কথা হচ্ছে আমি তো নতুন ভর্তি হয়েছি, তো আমি কল্যাণনাথ দত্ত স্যারের বইটা কিনেছিলাম। হ্যাঁ, তো এখন স্যার আমার কি আবার যে উইলিয়াম জে লং, তারপরে সিলেবাসে কয়েকটা রেফারেন্স দেওয়া আছে যে রবার্ট বার্নার্ড, আমি তারপরে শুধু জর্জ উইলিয়াম জেলং থেকে স্যামসন। পড়াচ্ছি, ওগুলোর দরকার নেই। যদি সম্ভব হয় উইলিয়াম জেলং কিনে নিবা, আর না হলে পিডিএফ তো আমি গ্রুপে দিয়ে দিয়েছি, পিডিএফ থেকে পড়বা। জি আচ্ছা স্যার। আমি তো দিয়ে দিয়েছি, এখন তোমার আচ্ছা যেটা খুশি। আমি বলছি না যে বই কিনতেই হবে, কিন্তু অন্তত আমার এই হিস্ট্রি পড়তে গেলে 3টা বইয়ের সমন্বিত আকারে পড়াই আমি। একটা হচ্ছে প্রথমত শীট, ঠিক আছে, কারণ বইগুলো যেতে এলোমেলো, শীট শীট এবং গুগল দিয়ে থেকে আগে বুঝিয়ে নিই। তারপরে হচ্ছে উইলিয়াম জেলং, তারপর যদি কল্যাণনাথ দত্ত থেকে আমরা কিছু মানে দরকার হয়, তখন আমি ওটা একটু কপি করে নিয়ে এসে তোমাদেরকে দিই। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা স্যার, বুঝেছি। অতএব সবকিছু গুছিয়ে পাবা, শুধু তোমাকে পড়তে হবে, অতএব টেনশন করার কিছু নাই। আচ্ছা, তো ঠিক আছে, যদি আজকে আর না থাকে তাহলে আজকে এখানে শেষ করছি। তাহলে আগামী ক্লাসে আমরা ড্রামা নিয়ে আলোচনা করব, ঠিক আছে তো। সরি, ড্রামা না, আমি এলিজাবেথান এইজটা, এলিজাবেথান এইজটা, কারণ এর সাথে লিঙ্কড, ওই যে দান্তে পেট্রাক, না তো ভুলে যাবো আবার, ড্রামা থেকে ঘুরে আস্তে আস্তে ভুলে যাবা, ঠিক আছে। এই জন্য অন্তত আমরা এলিজাবেথান এইজটা একটু পড়বো, তারপরে আমরা ড্রামাতে যাব, হ্যাঁ। স্যার আমাদের এই ক্লাসটা কি রেকর্ডেড থাকবে? তুমি গুগল ক্লাসরুমে তো তোমাকে যুক্ত করা হয়েছিল, তুমি কি দেখছিলা, খেয়াল করছিলা? জি করেছিলাম। তাহলে তো আছে তো, তাহলে তাহলে তো এই প্রশ্নটা এখন করছো কেন তাহলে? তোমার তো দেখার কথা যে সব কিছু রেকর্ড সহ পিডিএফ ফাইল টাইল সহ সব দেওয়া আছে। ও, মানে আমি আর কি ঢুকিনি তো এই জন্য একটু তা ঢুকে কনফিউজড দেখতে হবে ছিলাম। তো, হ্যাঁ, না ঢুকে তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, তুমি যদি এখন না এক্সপ্লোর করো তাহলে হবে? বলো। আচ্ছা স্যার, আমি এক্সপ্লোর দেখবো করো ইনশাল্লাহ। আর সিরিয়ালে পড়তে থাকো। লাইভ ক্লাস আগে, তারপর সময় ম্যানেজ করে আগের গুলো মানে কভার করতে হবে। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, গুড নাইট, ওকে বাই।